আজকে আমাদের যেটা ক্লাস সেটা হলো সরলরেখা চ্যাপ্টারের 3.5 থেকে 3.7। আগের দিন আমরা দেখিয়েছিলাম 3.1 থেকে 3.4 পর্যন্ত সূত্রের প্রমাণ এবং তার ম্যাথ। আজকে আমরা দেখব 3.5 থেকে 3.7 অর্থাৎ সরলরেখা অধ্যায়টার লাস্ট তিনটা চ্যাপ্টারের কিছু সূত্র দেখব, কিছু ম্যাথ দেখব এবং বোর্ডে কোন কোন কোশ্চেনগুলো আমার এসেছিল বিগত বছরগুলোতে সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। তো গত ক্লাস শুরুর সময় আমরা প্রথমেই দেখছিলাম যে দুটা ভেক্টর যদি আমার পরস্পর লম্ব হয়, অর্থাৎ আমি টপিকের নামটা মুছে দেই। গত ক্লাসে আমরা দেখছিলাম যে যদি আমার দুটা সরলরেখা পরস্পর লম্ব হয়, যদি এইটার ঢাল আমার হয় m1, যদি এইটার ঢাল হয় আমার m2, তাহলে সরলরেখা এটা আমরা কিভাবে দুইটা যে লম্ব পরস্পর এটা কিভাবে বুঝবো? এটা বোঝার আমার একটা কোনো ফর্মুলা ছিল যে এই দুইটা যে ঢাল আমার আছে এই দুইটা ঢালের গুণফল অর্থাৎ m1 into m2 যদি আমার -1 হয়ে থাকে আমি তখন বুঝবো যে আমার এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব। তারপর আমরা দেখেছিলাম যে যদি দুইটা সরলরেখা আমার পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ যদি এরকম দুইটা সরলরেখা আমার থাকে, যদি এটা হয়ে থাকে আমার m1 তার ঢাল, এটা যদি হয়ে থাকে m2 তার ঢাল, তাহলে সমান্তরাল কিভাবে আমরা তখন বুঝবো? দুইটা ঢাল আমার তখন যদি সমান হয়ে থাকে, ঢালের মান বা ঢালের সমীকরণ, তখন আমরা বুঝবো দুইটা সরলরেখা আমাদের পরস্পর সমান্তরাল। এটা আমাদের গত ক্লাসের টপিকে ছিল, তবে যেহেতু আজকে অঙ্ক করার সময় আমার সূত্রটা লাগবে তাই আমি সূত্রটা প্রথমে দেখাই নিলাম। আচ্ছা, এখন আমার বইতে যেটা প্রথমে ছিল যে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমার সমীকরণটা কি। ধরো তোমার কাছে মান দেওয়া আছে ভুজদ্বয়ের এবং কোটিদ্বয়ের মান তোমার কাছে দেওয়া আছে, তখন তুমি কিভাবে করে সেই সরলরেখার ঢাল নির্ণয় করবে? তো যদি আমরা দেখি যে যদি আমার কাছে মান দেওয়া থাকে ভুজদ্বয়ের এবং কোটিদ্বয়ের, তাহলে আমরা সেখান থেকে ঢালটা কিভাবে নির্ণয় করব? আমরা জানি ঢাল মানে আমার m। তো যদি আমার ভুজদ্বয় এবং কোটিদ্বয় দেওয়া থাকে, তাহলে সেই সংযোগ যে রেখাটা, ওই রেখাটার ঢাল বা m হবে আমার কোটিদ্বয়ের ক্রমান্বয়ে বিয়োগফলের সমান এবং বাই ভুজদ্বয়ের ক্রমান্বয়ে বিয়োগফলের সমান। অর্থাৎ যদি এটাকে আমি লিখি একটু বাংলায়, কোটিদ্বয়ের বিয়োগফল বা কোটিদ্বয়ের অন্তর বা কোটিদ্বয়ের পার্থক্য, আজ নিচে আমি লিখি ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ যদি আমার কাছে দুইটা সরলরেখার কোটি এবং ভুজ আমরা জেনে থাকি, তাহলে সেইটার ক্ষেত্রে যেটা আমার ঢাল হবে যে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তো এই সংক্রান্ত যদি একটা ম্যাথ একটু দেখানোর চেষ্টা করি, ম্যাথটা আমার এখানে দেওয়া আছে 6,3 এবং 3,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল কত। তো y1 y2 বা y2 y1 সেটা অ্যাকচুয়ালি আমার ক্রমান্বয়ে করলেই হলো যেন মানটা পজিটিভে আসে। বিন্দুদ্বয়ের ঢাল কত, যদি এইটা আমার কোশ্চেনে চেয়ে থাকে ঢাল কত, তাহলে যেটা আমি মাত্র বললাম কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, তার মানে আমরা কোটি 3 - 2 ভুজদ্বয়ের অন্তর 6 - 3, অর্থাৎ এখানে আমার অ্যান্সারটা হবে তাহলে 1/3, যা আমার নির্ণেয় ঢাল। অর্থাৎ আমরা কি জানলাম প্রথম টপিকে আজকে ক্লাসে, যে যদি আমার দুইটা সরলরেখার ভুজ এবং কোটিদ্বয় দেওয়া থাকে, তাহলে আমার যে ঢাল নির্ণয় করতে বলেছে তাহলে কি হবে? অবশ্যই হবে কোটিদ্বয়ের অন্তরফল ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তরফল। আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমার বইতে পরের টপিক যেটা ছিল সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করা এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করা। যদি আমি প্রথমে যাই, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার যেটা আমার ফর্মুলা হবে, এক্স অক্ষের সরলরেখার সমীকরণ দিয়ে আমি প্রথম টপিক শুরু করি বা সেকেন্ড টপিক শুরু করি। এক্স অক্ষের সমান্তরাল বা প্যারালাল লাইন বা সরলরেখার সমীকরণ।
এখন যদি আমি একটা ছবি আঁকি, এখানে আমি ধরলাম এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার এক্স এক্সিসের ক্ষেত্রে যদি এক্স এক্সিসের সমীকরণ আমাকে বলা হয়, তাহলে এক্স এক্সিসের সমীকরণটা সমান্তরাল সরলরেখা তাহলে ডেফিনেটলি এরকম হবে। সমান্তরাল মানে কি? মানে হলো আমার এই দুটো সরলরেখা কখনোই পরস্পরের মধ্যে ছেদ হবে না বা বিভেদ হবে না। তার মানে যদি আমি ধরে নিই যে এখানে আমার ডিসটেন্সটা বি, তার মানে অবশ্যই এখানেও ডিসটেন্সটা আমার বি হবে। আমি ধরলাম এটা আমার সি নামক সরলরেখা, এই পয়েন্টটাকে আমি কাউন্ট করলাম পি অফ এক্স ওয়াই। তার মানে এটা ওয়াই বরাবর বি দূরত্ব অতিক্রম করতেছে। আচ্ছা, তার মানে বলতে পারি যে এই পি বিন্দুটা বা সি সরলরেখাটা সবসময় পি এক্স ওয়াই বা সর্বদাই ওয়াই অক্ষ বরাবর বি দূরত্ব মেনটেন করে এক্স অক্ষের সমান্তরালে চলছে। তাহলে আমি এখানে বলতে পারি যে যেহেতু আমার এখানে ওয়াই, এটা যেমন ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে, তাহলে এক্স এক্সিসের যখন সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে বলবে, তার সমান্তরাল সরলরেখার সমীকরণটা মূলত হবে ওয়াই ইকুয়াল টু বি। কারণ এটা কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়তই এক্স অক্ষের সমান্তরালে বা ওয়াই অক্ষ বরাবর বি দূরত্ব মেনটেন করে সামনের দিকে চলছে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এখন আমরা ধরে নিই যে বি এর মানটা যদি 0 হয়, কোনোভাবে যদি বি এর মানটা 0 হয়, তাহলে কি হবে? তাহলে এই সি রেখাটা এই এক্স এক্সিস বরাবরই চলে যাবে। মানে যদি বলে যে কোন সরল রেখা এক্স এক্সিস বরাবরই কন্টিনিউয়াসলি মুভ হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে এখানে ওয়াই এর মানটা আমাদের 0 বা ওয়াই অক্ষ বরাবর এটা কোনো দূরত্ব মেনটেন করছে না। আচ্ছা, তারপরে যদি আমি আসি ওয়াই অক্ষ বরাবর সমান্তরাল সরলরেখা সমীকরণের দিকে, তা আমি এটা মুছে দিয়েছি, নতুন একটা ছবি আঁকতে হবে যেহেতু। তো যদি আমি ধরে নেই যে ওয়াই অক্ষ বরাবর আমার এখন সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, তা আমি আবার সমানভাবে সেভাবে করি, একটা এক্সিস এঁকে নিব। এটা ধরলাম এক্সিস, এটা এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিসের সমান্তরাল মানে কি? তার মানে আমার অবশ্যই ছবিটা হবে এরকম, রাইট? তাহলে আমি ধরলাম এটা আমার একটা এ বি সরলরেখা, এটা এ, এটা বি, এবং এটা কন্টিনিউয়াসলি এখান থেকে এ দূরত্ব মেনটেন করে চলছে। ধরলাম এটা হলো এখানে কিউ, এটাকে আমি ধরলাম পি অফ এক্স ওয়াই। তার মানে যেহেতু বললাম যে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এটা অবশ্যই ওয়াই অক্ষ থেকে কন্টিনিউয়াসলি এ দূরত্ব বজায় রেখেই চলবে, যেন এটা ওয়াই অক্ষের সাথে কখনো ছেদ না করে বা বিভেদ না তৈরি করে। তাহলে যদি এখন জিজ্ঞেস করে যে পি মানে এই যে এ বি রেখাটা, এইটার সমীকরণটা কি, তার মানে হলো যে এইটার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স এক্সিস বরাবর এটা কন্টিনিউয়াসলি এ দূরত্ব মেনটেন করে চলছে। তার মানে আগেরটা যখন বলছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল, তখন সমীকরণটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু বি, আর এখানে আমার ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স ইকুয়াল টু এ হবে আমার এই সরলরেখাটার সমীকরণ। আর যদি আমাকে কোনো সময় বলে যে এক্স অক্ষের মানটা এর মান 0, তার মানে কি সরলরেখাটা এই যে ওয়াই ও ওয়াই প্রাইম এই সরলরেখা বল বা ওয়াই অক্ষ বরাবরই এই সরলরেখাটা কার্যত হবে, যদি আমাকে কখনো বলা হয় যে এর মানটা আমার 0। আচ্ছা, এখন যদি আমি এই টপিকে একটা ছোটখাটো ম্যাথ করাই, যেহেতু আমি সবসময় কোনো সূত্র বা কোনো টপিকের সঙ্গে একটা ম্যাথ করানোর চেষ্টা করি, এই টপিক যদি একটা ম্যাথ আমি যাই, ম্যাথটা আমার হলো দুটি অক্ষের উভয়ে 4,-7 বিন্দুগামী ও এরা যথাক্রমে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের উপর লম্ব, অর্থাৎ জানলাম কি ওয়াই এর সমান্তরাল, আবার এরা ওয়াই এর উপরে লম্ব। আমি শর্টকাটে লিখলাম ওয়াই এর উপর লম্ব। এখন বলছে যে এই রেখা দুটার সমীকরণ আমার কাছে তারা জানতে চাইছে। তার মানে এই যে আমার দুইটা অক্ষ, এই দুইটা অক্ষের সমীকরণ আমার কাছে তারা জানতে চেয়েছে। যদি আমরা সলিউশনে যাই,
আমি ধরলাম যেটা একটা ছবি আঁকি এখানে, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা 0। প্রথমে বলছে যে y অক্ষের সমান্তরাল, মানে একটা সরলরেখা আমার হবে এরকম, অবশ্য y অক্ষের উপর লম্ব, একটা সরলরেখা হবে এরকম, এখানে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করছে। যদি এটা আমার হয়, মানে এটা আমার x অ্যাক্সিস বরাবর x অ্যাক্সিসের সমান্তরালে কাজ করবে। এখন যেটা বলতেছিলাম তখন, যে যদি এই মধ্যবিন্দু যদি a হয়, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা হবে x = a। একটু মাথায় রাখি এটা। এখন তারপরে বলছে যে দুইটা অক্ষই 4.-7 বিন্দুগামী। তার মানে যদি এইটা সমান্তরাল y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তো এইটাও আমার ডেফিনেটলি 4.-7 বিন্দুগামী। তার মানে আমার এখানে a মান হলো অ্যাকচুয়ালি 4, যদি আমি এইখান থেকে নেয়ার চেষ্টা করি। তারপরে বলছে যে তাহলে আমরা এখানে একটা জিনিস পেলাম, যদি a আমার 4 হয়ে থাকে তাহলে x = আমার 4, তার মানে সমীকরণটা আমার কি দাঁড়াবে, x - 4 = 0। এটা হলো আমার y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন যদি আমরা আমাদের পরের কোশ্চেনে আসি, y অক্ষের উপর লম্ব। y অক্ষের উপর লম্ব মানে কি, প্রমাণ করার সময় দেখিয়েছিলাম যে x অ্যাক্সিস বরাবর যদি এটা কন্টিনিউয়াসলি b দূরত্ব অতিক্রম করে, তাহলে একমাত্র আমার এটা হবে y অ্যাক্সিসের উপর লম্ব বা x অ্যাক্সিসের সমান্তরাল। তার মানে এখানে y = b, যেহেতু এটাও আমার 4.-7 বিন্দুগামী, তার মানে এখান থেকে মান নিলে আমার b এর মানটা আসতেছে কত, -7। এই মানটা যদি আমি এখন এই সমীকরণটায় বসাই, তাহলে কত আসবে, y = -7। তাহলে আমার y অক্ষের উপর যে লম্ব বা x অক্ষের উপর যে আমার সমান্তরাল ভাবে কাজ করবে, সেটা তাহলে কি হবে, আমার y + 7। এটা হলো আমার তখন কাজ করবে হলো y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। একটা জিনিস আমি শর্টকাট আসলে বলে দিই, y অক্ষের উপর লম্ব বা x অক্ষের সমান্তরাল একই যেরকম, সেরকম x অ্যাক্সিসের সমান্তরাল y অক্ষের সমান্তরাল এবং x অক্ষের উপর লম্ব বলতে কিন্তু একই কথা বোঝানো হয়ে থাকে। এখন আমাদের চ্যাপ্টার শুরু করার আগে কিছু সরল রেখার সমীকরণ সম্পর্কে আমরা একটু ধারণা নেব, তারপরে আমি সমীকরণ কোনটা কি বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা ম্যাথটা মুছে দেই। এখন আসি আমরা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সম্পর্কে একটু ধারণা নিব। লিখি এখানে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ, যে সরলরেখার সমীকরণ আসলে কত ধরনের হতে পারে। যদি আমরা প্রথমে যাই, প্রথম যেটা আমার ছিল y = mx + c, দুই নাম্বারটা আমার ছিল y - y1 = m × x - x1, তিন নাম্বারটা আমার ছিল y - y1 = y2 - y1 x2 - x1 × x - x1। আগে লিখি, তারপরে আমি বুঝাই দিব। চার নাম্বারটা আমার ছিল খণ্ডিতাংশের ক্ষেত্রে, যে x/a + y/b = 1, a আর b আমার খণ্ডিতাংশ। পাঁচ নাম্বারটা ছিল যে x cos α + y sin α = 6। এখন এটাকে ভাঙানোর কিছু নাই, এটাকে যদি আমি চাই তো ছোট করতে পারি, একটু সহজ ভাবে লিখতে পারি। ঠিক তেমনি এটাকেও লিখতে পারি আমরা y - y1 x - x1 = y2 - y1 x2 - x1। এই দুটাকে ভাঙানোর আমার কিছু নাই। এখন এই পাঁচ ধরনের মূলত সরলরেখার সমীকরণ কাজ করে থাকে।
এখন আমরা দেখি যে এই পাঁচ ধরনের সমীকরণটা অ্যাকচুয়ালি কিভাবে করে হয়ে থাকে। এখন আমরা যদি দেখি যে এখন আমি এক একটা করে এই পাঁচটারই সমীকরণটা দেখাবো। পাঁচটা ওয়াই অক্ষ এবং নির্দিষ্ট প্রথম যদি আমি শুরু করি সেটা আমার তাহলে হবে, এখন যদি দেখি আমরা এক নাম্বারটা থেকে আমরা শুরু করি। এক নাম্বারটা আমার ছিল y ইকুয়াল টু mx প্লাস c। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এই y এইটাকে যদি আমরা, এইটা হলো অ্যাকচুয়ালি y অক্ষকে কোনো নির্দিষ্ট মানে যদি ছেদ করে এবং যদি x অক্ষের সাথে একটা নির্দিষ্ট ধনাত্মক কোণ উৎপন্ন করে চলে, তাহলে এই সরলরেখার সমীকরণটা আমার আসবে। যদি প্রমাণে যাই, সূত্র প্রমাণে, তাহলে যদি একটা ছবি আগে আমি একটু এঁকে নিই, ছবি এঁকে আসলে পড়ানোটাকে একটু কমফোর্ট ফিল করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এই থিটা এবং এই থিটা আমার সমান অনুরূপ কোণ, এটাকে এ বিন্দু নামকরণ করলাম। এটা আমার সি খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটা আমার ডিএন ও এম এর সমান্তরাল। আচ্ছা, এখন আমি আসি আমার আসল কথায়। এখন যদি আমি বলি এ বি সরল রেখা যেটা আছে সেটা ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের পজিটিভ দিক অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কি বললাম তাহলে আমি? এ বিটা ওয়াই অক্ষকে ডি বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে রেখাটার উপরে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু, রেখাটার উপরে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু। এখন এবং এখানে ডিএন অবশ্যই লম্ব পিএন, কারণ এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে অবশ্যই এক্স অক্ষের উপর লম্ব হবে। আচ্ছা, এখন যদি আমি এই কোণটা যেহেতু আমার থিটা ছিল, এইটা আমার অনুরূপ কোণ থিটা হবে, আমি বলতে পারি কোণ বি এ এম ইকুয়ালস টু আমার থিটা, কারণ বিডিএন এর সাথে কোণ বিএএম টা আমার অনুরূপ কোণ হবে। আচ্ছা, গেল অনুরূপ কোণ। এখন আমরা বলছিলাম যে ওডিটা আমার সি, সি মানে কি? আমার খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আর তারপরে বলছে এম এন, মানে এইটা যদি সি হয়ে থাকে এটাও সি, তার মানে এইটা হলো আমার এম এন বা খণ্ডিতাংশ। তারপর যদি আমরা আসি যে কোণ পি ডি এন, অর্থাৎ এইটা আমার একটা সমকোণী ত্রিভুজ, কারণ যেখানে কোণ পি এন ডি আমার সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমি একটু চেষ্টা করতে চাই যে পি এন টা আমার লম্ব, রাইট? লিখি ত্রিভুজ পি ডি এন এ, পি এন হলো আমার লম্ব। পি এন কার উপর লম্ব? পি এন অবশ্যই আমার ডি এন এর উপর লম্ব, পি এন লম্ব ডি এন। এখন যদি আমরা আসি যে পি এন আমার লম্ব গেল, এখন এই পি এন টাকে যদি আমি বলি যে পি এন, এই পুরো রেখাটা থেকে যদি আমি এম এন টাকে বাদ দেই তাহলে আমার পি এন টা আসবে না। তাহলে পি এন মানে হলো আমার পি এম মাইনাস এম এন, সরি এনটা বারবার আমি ছোট হাতে লিখে ফেলছি। তাহলে এই পি এন টা তাহলে হলো আমার পি এম থেকে এম এন, অর্থাৎ যদি বাদ দিই আমি তাহলে আমার এটা হবে পি এন। তার মানে এটা হলো, যদি আমি লিখতে চাই, যদি সম্পর্ক যদি ওয়াই ধরে থাকি তাহলে আমার এটা হবে, তাহলে এই পি এন তাহলে আমার অবশ্যই হবে ওয়াই মাইনাস সি। এখন যদি আমি আবার একটু অন্যদিকে যাই, এখানে আমার ভূমি কোণটা ছিল, ভূমি ছিল আমার ডিএন, তাহলে এই ডিএন টা ও এম এর সমান, কারণ যেহেতু আমার এখান থেকে সমদূরবর্তী দুইটা, কারণ ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া, তার মানে আমার তাহলে কি হবে? এটা ডিএন সমান সমান ও এম, দুইটাই যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, দুইটা মানে আমার সমান হবে। এইটা হলো আবার এইটা আমি এক্স এক্সিস বরাবর
যেহেতু পি এক্স ওয়াই, এই পয়েন্টে যদি আমার হয়ে থাকে এক্স ওয়াই, তাহলে এখান থেকে এইটুক দূরত্ব আমার এক্স, এইটুক দূরত্ব আমার সমান, তাই এটা হলো আমার এক্স এবং তথাকথিত এটাও আমার এক্স। আবার তাহলে এখন যদি আমি বলি ট্যান থিটা বা এই থিটা কোণটা যদি আমি একটু বের করতে চাই, তাহলে এখানে তখন ট্যান থিটা আমার কি হবে, পি এন অর্থাৎ লম্ব বাই ডি এন বা ভূমি, অর্থাৎ ট্যান থিটা আমার তখন হবে পি এন বাই ডি এন। এখন যদি আমি একটু বলতে, এখন আমার এই যে এখানে আমি এটাকে আবার লিখতে পারি ডিএনটা আমার এক্স, পিএনটা আমার ওয়াই মাইনাস সি, ট্যান থিটা মানে জানি আমরা ঢাল, এইটাকে তাহলে আমি লিখতে পারি পিএন বাই ডিএন ইকুয়াল টু ঢাল বা এন। পিএনটা কি ছিল আমার, পিএনটা ছিল হলো আমার ওয়াই থেকে সি বাদ যাবে, ডিএন কি ছিল আমার ও এম বা এক্স, তাই এটা হলো আমার এম। তার মানে এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইভাবে করি আসলে আমার প্রথম সূত্রটা প্রমাণ, যে প্রথম সূত্রটা কিভাবে করে আমার এসছে। এটা হলো আমার প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে যদি আমি এটা ম্যাথ করাই, আমি এটা মুছে ফেলি, যদি কেউ চাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, আমি তাহলে এইটাকে মুছে ফেলি, প্রথম সূত্র দিয়ে একটা ম্যাথ করাই। প্রথম সূত্রে আমার ম্যাথ যেটা দেওয়া ছিল, যে ম্যাথে দেওয়া 3x মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0 হলে সরলরেখাটার ঢাল এবং y অক্ষের খণ্ডিতাংশ, মানে আমার কাছে m জানতে চাইছে, m কত এবং c কত, c আমার y অক্ষের খণ্ডিতাংশ, m হলো আমার ঢাল। যদি আমি সলিউশনে যাই, তাহলে প্রথমেই আমার কাজ হবে সমীকরণটাকে এইটার মতো করে আমার সাজাতে হবে। তার মানে y এর পাশে থাকবে x আর c ও পাশে চলে যাবে। তাহলে আমার এটা হবে y ইকুয়াল টু 3x প্লাস c বা y ইকুয়াল টু 3/2x প্লাস 2। যদি এইটা যদি আমার সমীকরণটা প্রথম সূত্রের মতো করে যদি আমি সাজানো হয়, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটাকে আমি mx প্লাস c এর সাথে কল্পনা করি ডান পাশটাকে, তাহলে m তাহলে আমার হবে 3/2, তাহলে এটাকে আমি m লিখতে পারি, আর এই 2টা তাহলে হবে আমার c। বলছিল আমাকে ঢাল এবং y অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করতে, ঢালটা হলো আমার 3/2, খণ্ডিতাংশটা হলো আমার 2। আই হোপ ম্যাথটা ক্লিয়ার। এবার আসি আমি পরের সূত্রে যাই, এই সূত্র আমার এখানে শেষ, এই সূত্র দিয়ে ম্যাথ করানো। এবার আমরা যাই পরের সূত্র। পরের সূত্রটা আমার কি ছিল, আমার 2 নম্বর ফর্মুলা তখন ছিল যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এটা ছিল আমার দ্বিতীয় সূত্রটা। এখন এটা হলো যদি কোনো সরলরেখার ঢাল m হয়ে থাকে এবং যদি ওইটা x1 এবং y1 বিন্দুগামী হয়ে থাকে, সেই সরলরেখাটার সমীকরণটা আমার কি হবে, এটা ছিল আমার সেইটা। যদি আমি এইটা সলিউশন করতে যাই, আমি ধরলাম এইটা আমার একটা সরল রেখা AB এবং আমি বলছি কি এটা x1 এবং y1 বিন্দুগামী, ধরলাম এইটা আমার x1 y1 বিন্দুগামী। আরেকটা পয়েন্ট ধরলাম xy, তার মানে এইটা আমার x অ্যাক্সিস y অ্যাক্সিস কে ছেদ করে যাবে এবং এইটা আরেকটা বিন্দুকে ছেদ করে, বা বিন্দুকে ছেদ করা যায় না অ্যাকচুয়ালি, বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে যদি আমরা বলি, আমি ধরলাম এটা আমার p বিন্দু, এটা আমার q বিন্দু, তাহলে যদি বলি pq রেখার ঢাল যদি কেউ নির্ণয় করতে পারে, কিভাবে নির্ণয় করব? pq রেখার ঢাল, pq রেখার ঢাল তাহলে আমার হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা হলো আমার ঢাল। এখন যেহেতু pqটা আমার ab রেখার উপরেই থাকবে, তাহলে এই ঢালটা আমার ab রেখার ক্ষেত্রেও কাজ করবে। তাহলে আমার তাহলে কি হবে, তাহলে এখানে এই রেখা থেকে আমি তাহলে এখন নিয়ে আসতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1,
এখন এখন এই জায়গা থেকে তাহলে আমার কি হবে এখানে, এইটা হলো আমার তাহলে একটা পয়েন্ট। এটা হলো আমার, যদি আমার দুইটা সরলরেখাকে যখন ঢাল দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে, তাহলে আমার এখানে এইটা হলো আমার সেই সরলরেখাটার ক্ষেত্রে সমীকরণ। যে যদি আমার একটা কোনো সরলরেখা x1 এবং y1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমার এই PQ রেখাটা ঢাল যেটা হবে, এই ঢালটা হবে আমার AB রেখার ঢাল, কারণ দুইটা আমার একই সরলরেখা বরাবর কাজ করবে। তো এইটা হলো আমার তাহলে সেই সরলরেখাটার ক্ষেত্রে সমীকরণ। আচ্ছা, এবার আমরা আসি, এটা আমার 2 নাম্বার সমীকরণটার প্রমাণ। এবার আমরা আসি এই সমীকরণটা দিয়ে একটু ছোটখাটো কিছু একটা ম্যাথ করব। অ্যাকচুয়ালি ম্যাথে আমাকে কোশ্চেনে প্রথমে বলে দিচ্ছে যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটার মধ্যে আমাকে দেওয়া আছে সেই সরলরেখাটা 3, -2 এবং সেটা x অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যদি আমি ছবিটা একটু আঁকার আগে বলবেন ইনফোগুলো লিখে নিই। সরলরেখাটা 3, -2 এবং সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে যদি আমি এখন এটা সলিউশনে যাই, আমি এই ছবিটা আঁকে নিই একটু। x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে আমার 135 ডিগ্রি কোণ সে উৎপন্ন করছে, এইটা আমার হলো 3, বিন্দু। তো এইটা আমার y অ্যাক্সিস, এটা আমার x অ্যাক্সিস, এটা 0। তাহলে এইখানে তাহলে এখন আমার এই 3, যে বিন্দুগামী, এটা সরলরেখাটা আমাদের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের সঙ্গে মিলানোর চেষ্টা করি। যে y, এটা হলো আমার প্রথমে আমি ধরলাম 3, বিন্দুগামী সরলরেখাটার সমীকরণ। সমীকরণ আমার হবে y - -2 m × x - 3, মানে হবে হলো এখানে আমার y + 2 m × x - 3। এটা আমার গেল 1 নাম্বার সমীকরণ। আবার বলছে যে আমাকে এইটাকে বলতে শুধু সমীকরণ, এমটা আমার থাকা যাবে না, এমে মান নির্ণয় করতে, মান কিভাবে নির্ণয় করবো আমি, আমাকে বলেছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা 135 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে যদি আমি এ পাশে আবার লিখি, তাহলে আমার m পেলে হবে আমার tan 135 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাইলে এই মানটা আছে -1, যদি কেউ ম্যানুয়ালি করতে চায় তাও করতে পারে। আসলো, তাহলে এইটা হলো আমার -1। তাহলে এই -1টা আমি এখন অবশ্যই এখানে বসাই দিব। তাহলে আমার হবে হলো y + 2 = -1 × x - 3, মানে y + 2 + x - 3 = 0। তাহলে আমার এটা সূত্রটা কি হবে, তাহলে x + সমীকরণটা হবে x + y - 1 = 0। এটা হলো আমার সেই ম্যাথের নির্ণয় সমীকরণ, যেই সরলরেখাটা আমার 3, - বিন্দুগামী এবং x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে। এখন যদি আমি যাই আমার পরের সমীকরণটার দিকে, আমি প্রত্যেকটা সমীকরণের সঙ্গে সঙ্গেই একটা করে পার্টিকুলার ম্যাথ করানোর চেষ্টা করব। যদি আমি যাই আমার পরবর্তী সমীকরণের দিকে, পরবর্তী সমীকরণটা আমার ছিল y - y1 m y1 - y2, নিচে ছিল x1 - x2 x - x1। এইটা ছিল আমার তখন নির্ণয় সরলরেখাটার সমীকরণ। এই সমীকরণ যদি প্রমাণ করতে যাই, তাহলে আমি এটা হলো অ্যাকচুয়ালি কি, দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং দুই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। ধরলাম এটা আমার একটা সরলরেখা AB, বলছে কি দুইটা বিন্দু দিয়ে যায়। ধরলাম এইটা আমার একটা বিন্দু,
x1 y1 এইটা আরেকটা বিন্দু, x2, y2 এইটা আমার মেইন বিন্দু। এই গেল আমার তিনটা বিন্দু, ধরলাম এটা P, এটা Q, এটা R। তাহলে তার মানে AB সরলরেখাটা Q এবং R বিন্দু দিয়ে যায়, আর P আমার একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে এই PQ রেখাটা ঢাল যদি কেউ নির্ণয় করতে যায় সেটা তাহলে কি হবে? এখানে PQ এর ঢাল যা, QR এর ঢালও তা, এবং AB এর ঢালও আমার তা। PQ রেখা ঢাল যদি কেউ নির্ণয় করে ঢাল তাহলে কি হবে আমার? y - y1 by x - x1। এখন যদি কেউ চায় QR রেখার ঢাল নির্ণয় করবে, করতে পারে, না করলে কিচ্ছু হবে না, y1 - y2 by x1 - x2। এটা গেল আমার QR রেখার ঢাল। যেহেতু PQR তিনটা সমরেখ বা একই রেখার মধ্যে তিনটা বিন্দু, তিনটা ঢালই আমার সমান হবে, তার মানে বলতে পারি যে এই যে ঢাল আমার পরস্পর সমান। তাহলে এখান থেকে আমি লিখি যে যেহেতু সমানের মাত্র বললাম, তো y - y1 by x - x1 equals to y1 - y2 by x1 - x2। তাহলে এখান থেকে আমি যেহেতু সমীকরণটা বরাবর আমাকে করতে হবে, তো y1 - y2 টাকে আমি এক পাশে রাখি, এটাকে আমি আরেক পাশে গুণ করে দিই। তাহলে কি হবে? y - y1 equals to y1 - y2 by x1 - x2 into যাবে x - x1। এইটা ছিল আমার 3 নাম্বার সমীকরণটা। এখন যদি আমরা একটু এই সমীকরণটা দিয়ে বলে ঢাল কত দেওয়া, সবাই নিশ্চয়ই পারবো ঢাল কত। এইটা তখন হবে আমার ঢাল y - y1 by x1 - x2। আই হোপ এই তিনটা সূত্র ক্লিয়ার। এবার যাব এই সূত্র রিলেটেড একটা ম্যাথ। আমার ম্যাথে আমাকে কোশ্চেনে বলা আছে যে একটা সরল রেখা, বলছে একটা সরল রেখা 2,5 বিন্দুগামী এবং -4,3 বিন্দুগামী। এখন বলতে এই সরল রেখাটার সমীকরণ আমাকে নির্ণয় করতে, মানে একটা সরল রেখা সূত্রের মতো দুটা বিন্দু দিয়ে যাবে, একটা বিন্দুর স্থানাঙ্ক আমার 2,5 আর একটা বিন্দুর স্থানাঙ্ক -4,3। এই দুইটা স্থানাঙ্ক দিয়ে আমার এই সরল রেখাটা অতিক্রম করবে। এখন এই সরল রেখাটার সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে যদি আমার সলিউশনে যাই, যদি এইটা আমার সলিউশন হয়ে থাকে বা এটা আমার সরলরেখা হয়ে থাকে, এইটা আমার 2,5 সরি এটা -4,3, আর এটা যদি হয়ে থাকে 2,5, যদি এটা আমার AB সরলরেখা হয়ে থাকে, তাহলে এইটার ক্ষেত্রে সমীকরণটা কি হবে আমার? y - 5 by 5 - 3 y - 5 by 5 - 3 equals to x - 2 by 2 - 4। কি বললাম আমি আবার? সমীকরণ তাহলে কি হবে আমার? y - 5 by 5 - 3 y - 5 by 5 - 3 অর্থাৎ y1 - y2 by y - 5 - 3 equal to যাবে x - 2 by 2 - 4। তাহলে এখান থেকে তাহলে আমি এখন একটা যোগ বিয়োগ গুণ ভাগ করব। by 2 equals to x - 2 by 2 plus 4 equals to 6। এই 2 এই 6 কাটাকাটি গেলে এখানে থাকে 3, তার মানে y - 5 equals to x - 2 by 3। তার মানে হবে 3y - 15 equals to x - 2। তাহলে আমার এটা হবে কি অ্যাকচুয়ালি? তাহলে সমীকরণটা হবে x - 3y plus 13 equals to 0। এইটা হলো আমার তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ। এইবার তাহলে আই হোপ এই তিনটা ক্লিয়ার। এখন যদি আমি একটু পরের সূত্রটায় যাই, পরের সূত্রটা আমার ছিল খণ্ডিতাংশ দেওয়া থাকলে আমি কিভাবে করে সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করব। এটা মুছে ফেললাম। তো আসি খণ্ডিতাংশ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে করা যায়।
সূত্রটা আমাদের কি ছিল? ছিল হলো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখানে a b ছিল যথাক্রমে x এবং y অ্যাক্সিসের খণ্ডিতাংশের মান। তাহলে যদি আমি এরকম একটা অক্ষ কল্পনা করি, এটা আমার সরল রেখা হয়ে থাকে, তাহলে এটা আমার ab সরল রেখা। এখন তাহলে আমি বলছি x অক্ষের খণ্ডিতাংশ a, y অক্ষের খণ্ডিতাংশ b, মানে এইটা তাহলে হবে আমার a, 0, এইটা খণ্ডিতাংশের নাম হবে 0, b। যদি এইটা আমার হয়ে থাকে তাহলে এখান থেকে তাহলে আমি এখন লিখতে পারি যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এইটা অ্যাকচুয়ালি সব থেকে সহজ সমীকরণ ছিল। আই হোপ এটা ক্লিয়ার। এখন আমি যাব এই সমীকরণটা একটু ম্যাথ। এই সমীকরণটা ম্যাথটা তাহলে আমার কি? আমার ম্যাথে কোশ্চেনে আমাকে বলা আছে যে 3x minus 4y 3x minus 4y plus 9 equal to 0 হয়, তাহলে রেখাটির ঢাল মানে a আমার কাছে জানতে চাইছে, এবং বলছে যেটা খণ্ডিতাংশ মানে a কত আর b কত। এইটা আমার মতো কোশ্চেন। যদি সলিউশনে যাই তাহলে আমি প্রথমে একটা সাধারণ সূত্রের সমীকরণ আগে আমি নিব, y mx plus c এর মতো। তো 3x plus 4y plus 9 equal to 0, তাহলে 4y equals to আমার 3x plus 9, তাহলে y is equal to আমার 3/4 x plus 9/4। এখানে আমার তাহলে m আমরা পেয়ে গেলাম, m হলো আমার 3/4, y is equal to mx c তে m টা হবে আমার তাহলে 3/4। এবার আমি আসি খণ্ডিতাংশের ক্ষেত্রে। তো আমার m বের হয়ে গেছে, এখন আমার খণ্ডিতাংশটা নির্ণয় করা বাকি আছে। খণ্ডিতাংশ কিছু হতে হলে x বাই a প্লাস y বাই b। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে 3x minus 4y যদি আমি ইকুয়াল টু -9 লিখি, তাহলে আমি এখান থেকে আমার এই পাশ থেকে 1 করতে হবে। তো ডেফিনেটলি আমি এটাকে তখন ভাগ করে দিব ইকুয়াল টু, এর তাহলে হবে কি আমার x বাই -3 প্লাস y বাই -9/4 ইকুয়াল টু 1। তার মানে আমার এখানে এই যে -3 এটা আমার a, -9/4 আমার b, এই দুটো তাহলে গেল আমার খণ্ডিতাংশ এবং ঢাল নির্ণয়। এবার আমি যাব পরের ধাপে। পরের আরেকটা আমার সূত্র ছিল, 5 নাম্বার সূত্র ছিল, সবার শেষ সূত্র। সেই সূত্রের দিকে যাই হোক, এটা ক্লিয়ার, তো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারতো। আমি পরের সূত্রে চলে যাই। পরের সূত্রটা আমার ছিল মূলত x cos alpha plus y sin alpha equals to p। এটা মানে মূল বিন্দু থেকে কোন সরল রেখার উপরে যদি লম্বের দৈর্ঘ্য p হয় এবং লম্বটি যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে সেই রেখাটার সমীকরণটা হবে মূলত এইটা। যদি আমি একটু প্রমাণে যাই, এটা আমার এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা মূল বিন্দু। যদি এইটা যদি রেখা কল্পনা করি, কি বলতে তাহলে আমাকে যে সরল রেখার উপর থেকে x অক্ষের উপর বা মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য যদি p হয়, দ্যাট মিন্স এইটা যদি আমার মূল সমকোণ হয়, ধরলাম এটা n, ধরলাম এটা a, ধরলাম এটা b, এটা বলতে বলতে ধনাত্মক x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ সে উৎপন্ন করছে, পড়াইলাম আলফা কোণ, সমকোণ উৎপন্ন হয়ে গেল। এখন কোণ BON মানে যদি আমার এই কোণটা 90 ডিগ্রি, মানে এই কোণটা আমার 90 ডিগ্রি হবে, তার মানে এইটা হবে 90 মাইনাস আলফা। তার মানে যদি আমি এখানে বলি যে কোণ BON, কোণ BON তাহলে হবে আমার 90 মাইনাস আলফা। আবার ত্রিভুজ ONA তে OA হলো আমার এই ON এর sec আলফা। ত্রিভুজ ONA তে OA হলো আমার ON
sec alpha। আবার ত্রিভুজ OBNA, OB এই OB টা হলো আমার ON sec 90 minus alpha। তার মানে লিখতে পারি ত্রিভুজ OBNA, OB equals to ON sec 90 minus alpha। আমি এটা সুন্দরভাবে বলে দিতে পারি। আমি যে তখন বললাম যে ON তাইলে আমার P, ও যদি P হয়ে থাকে বা লম্ব দৈর্ঘ্যটা আমার P, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে OB equal to P sec 90 minus alpha, এটা আমার OB। এখন তাহলে আমি বলতে পারি যে আমার সরলরেখাটার সমীকরণ তাহলে আমার কি হবে, সমীকরণ হবে x by OA বা x অক্ষের উপর খণ্ডিতাংশ মাইনাস y by OB বা y অক্ষের খণ্ডিতাংশ ইকুয়াল টু 1। তাইলে এটা তাহলে কি হবে, OA হলো আমার ON sec alpha বা P sec alpha মাইনাস y by OB তাইলে আমার হলো P sec 90 minus alpha। Is it clear? Equals to 1। তাইলে 90 minus alpha মানে কি হবে তাহলে, তাহলে আমার এটা হয়ে যাবে P cosec alpha, P cosec alpha। তাহলে এটা তাহলে আমার লাস্ট সূত্র তাহলে কি হবে, x cos alpha minus y sin alpha equals to P, আর এটা যেহেতু মাইনাস এটা মাঝখানে প্লাস হয়ে যাবে। তো এইটা হলো আমার তাহলে নির্ণেয় সূত্র, যে এই দুইটা যদি আমার দেওয়া থাকে যে একটা সরলরেখার যদি মূল বিন্দুর উপর লম্ব হয়, লম্ব দৈর্ঘ্য যদি P হয়ে থাকে তাহলে, এবং যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমার সেই সরলরেখার সমীকরণটা হবে x cos alpha plus y sin alpha, সরি এটা আলফা হবে, y sin alpha equals to আমার হবে P। এটা হলো আমার তাহলে সেই নির্ণেয় সরলরেখাটার সমীকরণ। এইবার আমি যদি একটা ম্যাথে একটু যাই এই টপিক রিলেটেড, আর একটা কথা সবার মনে রাখা উচিত বা মুখস্থ রাখা উচিত, যে কোনো যদি সরল রেখা বলে সবচেয়ে কমন সমীকরণটা আমার হবে কি, ax plus by plus c। এটা হলো আমার যে কোনো সরল রেখার একটা কমন সমীকরণ। এটা সবার জন্য একটু মুখস্থ রাখি। এবার যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেকগুলো বোর্ডে আসছে আমি দেখতে পাচ্ছি। আমি বোর্ডের নামগুলো আমি লিখি কোন কোন বোর্ডে আসছে। এটা আসছে যশোর বোর্ড 10 সালে, চট্টগ্রাম বোর্ড 13 সালে, 16 সালে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড 10 সালে। অর্থাৎ এটা বেশ কয়েকবার আসছে হুবহু কোশ্চেনটা, উইদাউট এনি চেঞ্জ। কোশ্চেনটা বলছে যে আমাকে এরকম একটা ছবি আমার কাছে দেওয়া ছিল কোশ্চেনের ভিতরে, বলছে আমার কাছে এবি সরলরেখাটার সমীকরণ তুমি আমাকে নির্ণয় করে দেখাও। আচ্ছা, আমি ধরলাম রেখাটার সমীকরণ আমার হলো x cos alpha plus y sin alpha equals to P। এখন এখানে আলফাটা কত আমার 45 ডিগ্রি, সাইডে লিখে দিই আলফা কত আমার 45 ডিগ্রি। তাহলে আমি এখানে মান তাইলে বসাই দিই, x cos 45 ডিগ্রি plus y sin 45 ডিগ্রি equals to P। এখন cos 45 এর মান কত, 1/√2, sin 45 মান কত, 1/√2। তাহলে কি হবে, x/√2 plus y/√2 equals to P। তাহলে এইটাকে এখন এটা হলো আমার সমীকরণ। এখান থেকে যদি আমি ওই আমার যে ফর্মুলাটা ছিল x/a plus y/b equals to 1, সেখানে তাহলে আমি যদি বলি ab খণ্ডিতাংশ তাহলে কত আমার, এইটা হলে কি দাঁড়ায় a, এটা কি দাঁড়ায় তাহলে b। তার মানে আমার এখানে a হলো √2, b ও হলো √2।
তার মানে এ তো আমার জানি এটা, বি মানে জানি এটা, তাহলে ও এ তাহলে আমার হলো √2 আর ও বি এটাও তাহলে আমার হলো √2। তাহলে যদি আমি এইটা বলতে পারি তাহলে আমি সমীকরণটা তাহলে খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারি। আমার আবার তবে সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমার একটা জিনিস একটু মাথায় রাখা একটু দরকার, সেটা হলো পি এর মান তো আমার জানা নেই, পি এর মানটা তো আমাকে বের করতে হবে অবশ্যই। কিভাবে করে তাহলে পি এর মানটা বের করা যায়? ত্রিভুজ ও এ বি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে আমরা এখানে তাহলে লিখতে পারি যে যদি ত্রিভুজ ও এ বির ক্ষেত্রে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমার বের হবে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি, মানে হাফ ইন্টু √2 ইন্টু √2 বা 1। যদি ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল আমার হয় 1 বর্গ একক, তাহলে আমি এইটা হলো আমার ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলটা নির্ণয় তো আমি করে ফেললাম, কিন্তু আমার দরকার ছিল অ্যাকচুয়ালি পি এর মান। তো পি এর মানটা আমি তাইলে কিভাবে করে বের করতে পারি? যদি আমি এই পিটা যদি ভাগ করি, পিটা দিয়ে যদি উভয় পক্ষ ভাগ করে, এখানে তো একটা পি আসে, এখানে আরেকটা পি আসে, তার মানে এ বি যে আমার ছিল এখানে আমার অবশ্যই তাহলে একটা পি স্কয়ার কাজ করবে। আরেকটা কথা আমার কোশ্চেনে বলা ছিল যে ক্ষেত্রফল দেওয়া ছিল 8 বর্গ একক, মানে এরিয়া দেওয়া ছিল 8 বর্গ একক, তার মানে এইটা হলো আমার অবশ্যই 8। তাহলে বলতে পারি পি স্কয়ার ইকুয়ালস টু আমার 16। মানে এভাবে লিখি, এটাকে আমি এভাবে লিখি অ্যাকচুয়ালি, সরি, এ বি ইকুয়ালস টু 16, তার মানে আসবে তো কত, p√2 ডট p√2 ইকুয়ালস টু 16, কারণ হাফটা আমি গুণ দিয়ে দিচ্ছি এখান থেকে। তাহলে আমার পি এর মান বেরোবে হলো 2√2, কারণ নেগেটিভ মানটা নিব না, যেটা সম্ভাব্য সেটা আমি নিব, এটা আমার পি এর মান চলে আসবে। এখন এই পি এর মানটা আমি আমার ওই সমীকরণে বসাবো, তাহলে আমার নির্ণয় সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমার সমীকরণ তাহলে কি হবে, x/√2 প্লাস y/√2 ইকুয়ালস টু 2√2। তাহলে আমার সমীকরণটা দাঁড়ায় হলো যে x প্লাস y ইকুয়ালস টু 4। এইটা হলো তাহলে আমার এই অঙ্কটা, যে অঙ্কটা অ্যাকচুয়ালি অনেকগুলো বোর্ডে আসছে, অঙ্কটা বেশ বড়, অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এটা হলো আমার নির্ণয় সমীকরণ। আই হোপ অঙ্কটা সবার ক্লিয়ার। আমি তাহলে আমার পরে অ্যাকচুয়ালি আরেকটা অঙ্ক আমি একটু করাতে চাচ্ছিলাম, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা তাহলে আমি মুছে ফেলি। পরে এখন যে অঙ্কটা আমার আসবে, এই অঙ্কটা বেশ কয়েকটা বোর্ডে আসছে এবং আমি নিজেও ইম্পর্টেন্ট লিখে রাখছিলাম আমার বইতে। এই অঙ্কটা আমার আসছে বরিশাল, দিনাজপুর বোর্ড 15 সাল, যশোর 12 সাল, ঢাকা বোর্ড 13 এবং 14 সাল। অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল, কোশ্চেনটা তো লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। একটা সরল রেখা বলতে -2, -5 বিন্দুগামী, একটা সরল রেখা -2, -5 বিন্দুগামী, এবং এটা অতিক্রম করে x ও y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে। যদি আমি ছবিটা এঁকে কোশ্চেনটা বলি, যদি আমার এটা যদি আমার x অ্যাক্সিস হয়, এটা y অ্যাক্সিস হয়ে থাকে, বলছে যে একটা সরল রেখা 2, -5, অর্থাৎ 2, -5 আমি ধরলাম এইখানে, এইটা এই বিন্দু দিয়ে যাবে আমার রেখাটা গেল। বলছে কি x এবং y অক্ষকে যথাক্রমে a বিন্দু এবং b বিন্দুতে ছেদ করে, মানে এটা হলো আমার 2, -5, ওটা হলো আমার a। বলছে ছেদ করে, এবং একটা শর্ত আমাকে তারা এখানে দিয়ে দিচ্ছে যে যেন এটা যেন অবশ্যই OA প্লাস 2B ইকুয়ালস টু 0 হয়। এই শর্তটা আমাকে এখানে
মেনে চলতে হবে। এখন যদি বলছে এইটা এবং ও আমার মূল বিন্দু, এখন বলছে এইটা সমীকরণ তুমি নির্ণয় করে দেখো। এখন অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ আমরা কি জানি? x/a + y/b = আমার 1। তাহলে অক্ষদ্বয় ছেদ করে যদি প্রথমে লিখতে চাই তাহলে আমার সমীকরণটা হবে অবশ্যই x/a + y/b = আমার 1। আমি এটাকে নাম্বারিং 1 করে রাখি। তারপরে এবং এখানে জানি a মানে হলো আমার OA, রাইট? এটা আমার a, এটা আমার b। শর্ত আমাকে বলছে কি 2a + OB = 2a + O * OB = আমার হবে 0। তার মানে OA + 2 * OB মানে হবে a + 2b = 0 হবে। এটা আমাকে তারা বলে দিল, আমি এটাকে 2 নাম্বার দিলাম। তারপরে আমার এখানে যেটা বলা ছিল কোশ্চেনের মধ্যে, এখন আমাকে বলছে এটা 2, -5 বিন্দুগামী। তার মানে এইটা আমার 2, -5 বিন্দুগামী। যদি আমি তাহলে মানটা বসাই এখানে 1 নাম্বার থেকে 2/a - 5/b = 1। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার একটা মান আসবে। আমি এখানে যদি আবার এখান থেকে যদি আমার a b দুইটা, এখানে আমি a পাইছি, এখান থেকে আমি এটা লিখতে পারি a = -2b। এর মানটা এখানে বসাই দিব, b এর একটা মান বের হবে, b এর মানটা আমার বের হবে হলো b - b = -4। তাহলে এই b এর মানটা যদি আমি এখন আবার 2 নম্বরে বসাই দিই তাহলে কি হবে আমার a = +8। আমি a এর মানও পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম। তাহলে এখন আমি জাস্ট শুধুমাত্র সমীকরণের মধ্যে মানটা বসাই দেব। কি মান বসাবো তাইলে? x/8 + y/-4 = 1। এই মাইনাসটা আমি এখানে লিখে দিলাম, একই কথা। তাহলে হবে x - 2y = 8। এটা আমার নির্ণেয় সমীকরণ। এই ম্যাথটা বেশ কয়েকটা বোর্ডে আসছে, অনেকবারই আসছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ম্যাথটা বাসায় একটু প্র্যাকটিস করার জন্য, তাহলে পরীক্ষার সময় খুব সুবিধা হবে। এখন আসি দুইটা সরলরেখা অন্তর্ভুক্ত করব। আমি এই ম্যাথটা মুছে ফেলি। দুটা সরলরেখার মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বললে আমরা কি করব? আমি ধরলাম যে আমার দুইটা রেখার দুটা সমীকরণ, একটা ধরলাম y = m1x + c1, আর একটা সমীকরণ ধরলাম m2x + c2। দুটো ঢাল অবশ্যই ভিন্ন হবে। এখন যদি আমাকে বলে এটা মধ্যবর্তী কোণ, তাহলে অবশ্যই থিটা। tan থিটার সূত্র তখন আমার হবে m1 - m2 = 1 + m1 * m2। এটা অ্যাকচুয়ালি আমার 7.2 সেকেন্ড পার্টের ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে এই সূত্রটা আমরা জানি সবাই, যদি কেউ করে থাকি। এটা হলো আমার যদি অন্তর্ভুক্ত কোণ আমার কাছে জানতে চাওয়া হয়। এখন আমার আসে যে তিনটা সরলরেখা যদি আমার কাছে দেওয়া থাকে, তিনটা সরলরেখা সমবিন্দু হবে কিভাবে, অর্থাৎ একই বিন্দু দিয়ে ছেদ করবে কখন। যদি আমি ধরি আমার তিনটা সরলরেখা, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, a3y আর a3x + b3y + c3 = 0। যদি এই তিনটা যদি আমার সমীকরণ হয়ে থাকে, বলতে সমবিন্দু হতে গেলে প্রথমেই লাগবে কি এই তিনটার নির্ণায়কের মান আমাকে অবশ্যই 0 করতে হবে। যদি এই তিনটার নির্ণায়কের মান আমি 0 করতে পারি, তখনই একমাত্র আমি বলতে পারবো যে আমার এই তিনটা সরলরেখা পরস্পর সমবিন্দু। যদি আমি একটা ম্যাথ করাই, ম্যাথটা আমি কোশ্চেনটা তুলি। বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1, 2 বিন্দুগামী
1,2 বিন্দুগামী এবং এটা 3x - 4y + 8 = 0 সরলরেখাটার উপরে লম্ব হয়, অর্থাৎ যেই সরলরেখাটা 1,2 বিন্দুগামী সেটা এই সরলরেখাটার উপরে লম্ব হবে। এবং আমাকে আরেকটা দেওয়া আছে ইনফো যে এই সরলরেখাটার উপরে সমান্তরাল হবে, অর্থাৎ দুইটা মানই আমার কাছে তারা দিয়ে দিচ্ছে। এইটা দুইটা নিয়মে করা যায় অঙ্কটা, আমি একটু সহজ নিয়মে আগাবো। যদি সহজ নিয়মটার দিকে আমি আগাই তাহলে এটা হবে প্রথমটা যদি আগাই 3x - 4y + 8 = 0, এইটার উপর লম্ব। আমরা জানি কি লম্বের সমীকরণ তখন কি হবে, এই সহগটা এখানে আসবে, এই সহগটা এখানে আসবে, মধ্যবর্তী সাইন চেঞ্জ হয়ে যাবে। 4x + 3y + 8, 8 তো হবে না, আমার এখানে তখন ধ্রুবক আসবে k = 0। এইটা হলো আমার 1 নাম্বার সমীকরণ। এখন আমরা কি বলছে যে এই সরলরেখাটা 1,2 বিন্দুগামী, তার মানটা বসাই দিলে 1,2 বিন্দুগামী, যেহেতু 4 × 1 3 × 2 + k = 0, 4 3 × 6 10, k এর মান পেলে আমার বেরোচ্ছে -10। এটাকে আমি 1 নম্বরে বসাই দিই, তাহলে আমার প্রথম সমীকরণ তৈরি, এটা হবে 4x + 3y - 10 = 0। এইটা গেল আমার প্রথম সমীকরণটা, যে লম্ব রেখার যে সমীকরণটা ছিল। এটা পার্টটা আমাদের শেষ। এবার আসি যেন সমান্তরাল কথার ক্ষেত্রে হতে আসে। সমান্তরালটার ক্ষেত্রে কি বলছে, 3x - 4y + 8 = 0। এর যদি সমান্তরাল আমি বের করতে চাই, সমান্তরালের ক্ষেত্রে যে কমন সূত্র সেটা তাহলে কি হবে আমাদের, 3x - 4y + k = 0। এটা আমার তাহলে 2 নাম্বার দাগ দিলাম। এটা অবশ্যই 1 - 2 বিন্দুগামী। 1 - 2 আমি যদি এখানে বসাই তাহলে কত হবে, 3 × 1 - 4 × 2 + k = 0। 3 × 1 = 3, 4 × 2 = 6, তাহলে k এর মান পেলে আমার এখানে বের হবে কত, 5। 4 × 2 = 8, 8 থেকে 5 দেওয়া থাকে, আর 3 দেওয়া থাকে 5। এইটা তাহলে আমি এখন 2 নম্বরে বসাবো। বসাইলে সমীকরণ থেকে আমার কি দাঁড়াবে, 3x - 4y + 5 = 0। এইটা হলো তাহলে আমার সমান্তরাল সরলরেখা ক্ষেত্রে সমীকরণ। আমি অঙ্কটা সবার কাছে ক্লিয়ার, অঙ্কটা খুবই সহজ, একটা ছোট অঙ্ক ছিল। এখন আমি একটা ম্যাথ সবাইকে করতে দিতে চাই, আমি ভিডিওতে করে দিব, তবে আমি চাবো সবাই যেন এটা করে তারপর যেন অ্যান্সারটা আমার অঙ্কের সাথে মিলায়, ওই সময় একটু প্লট করে রেখে করে নিলে আমি খুশি হব। যদি তাহলে আমি আরেকটা ম্যাথে একটু মুভ করি। বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4x + 5y - 7 = 0 এইটার উপরে লম্ব হয় এবং সেটা 1,2 বিন্দুগামী। আমি চাবো এটা সবাই যেন করুক, তবে এটা খুবই সহজ অঙ্ক আসলে। লম্বর মানটা কি হবে তাহলে, 5x - 4y + k = 0। প্রথমে এটা লিখে নিব আমি, তারপর আমি 1,2 বসাবো, বসাইলে আমার k এর একটা মান বের হবে, তারপর আমি k এর মানটা এই সমীকরণে বসাবো। এইটা হলো আমার সেই নির্ণয় রেখাটার সমীকরণ। খুবই সহজ ছিল অঙ্কটা, ছোট অঙ্ক, যদিও এটা কোনো বোর্ডের অঙ্ক না বা কোথাও দেয়নি, তা অঙ্কটা আমি একটু করালাম। এখন বলছে যে এখন আমি যাব নতুন আরেকটা টপিকে। সেই টপিকটা কি? টপিকটা হলো কোন বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে। লম্ব দূরত্ব আমি একটা ছবি আঁকি, আগে ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি।
এটা আমার পি একটা বিন্দু এক্স ওয়াই স্থানাঙ্ক বিশিষ্ট। এক্স ওয়াই মানে হলো আমার এক্স এক্সিস বরাবর দূরত্বকে বলা হয় x1 এবং y অ্যাক্সিস বরাবর দূরত্বকে বলা হয় y1। এখন এটা যদি হয় এবং এইটা বলছে আমাকে ax by c সরলরেখাটার উপরে লম্ব, অর্থাৎ এই বিন্দুটা এই সরলরেখাটার উপরে আমার লম্ব। তাহলে লম্ব দৈর্ঘ্য যদি আমাকে বের করতে বলা হয়, সেটা আমার তাহলে হবে ax1 by1 c বাই সেই সরলরেখাটার দুইটা সহগের বর্গের যোগফলের বর্গমূল। এটা হলো আমার কোন সরলরেখা থেকে আরেকটা সরলরেখার উপরে লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য। এখন যদি আমি এই সূত্র রিলেটেড একটা ম্যাথ করাতে যাই, একটু ম্যাথটা আমার হলো 4x - 3y + 2 = 0 ও 8x - 6y - 9 = 0 সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। সলিউশনে আমি যাই, যে সরলরেখা আমি কল্পনা করলাম, মধ্যবর্তী দূরত্বটা কল্পনা করলাম, ধরলাম এইটা আমার 4x - 3y + 2, ধরলাম এইটা আমার 8x + 6y - 9। যদি এটা আমার হয়ে থাকে তাহলে বলতে এই দুটো থেকে আমার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য আরেকটা সূত্র আমার আছে, সেটা হলো c1 - c2 √a² + b²। তার মানে আমার এখানে খণ্ডিতাংশ বের করে নিতে হবে। তো প্রথমটা কি ছিল আমার 4x - 3y + 2 = 0। তাহলে এটা তাহলে যদি কনভার্ট করলে কি হবে, সরি এটা আমার প্রথম সূত্র ছিল, এটা থেকে আমি এটা আমি যদি একটু দ্বিতীয়টাও লিখি, এটা যদি ভাঙাই তাহলে এটাকে তাহলে আমি লিখতে পারি, আমি এটাকে 2 দিয়ে ভাগ করে ছোট করে ফেললাম, তাহলে আমার এটা বের হয়ে গেল। এটা c কত 9/2, এটা c কত 2, এটা c1, এটা c2। আমি এখন শুধুমাত্র আমার সূত্রে বসাই দিই। সূত্রে যদি বসাই মানটা তাহলে কত আসতে পারে, c1 - c2 2, 9/2, নিচে তাহলে কত আসে আমার a² + b² মানে 16 + 9। তাহলে আমার এটা অ্যান্সার আসবে 13/10। আই হোপ ম্যাথটা সবার ক্লিয়ার। তারপরে যেটা আমার শেষ টপিক, সেটা হলো অন্তকেন্দ্র নির্ণয় করা। আগের দিন আমি দেখাইছিলাম ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, এখন দেখাবো অন্তকেন্দ্রটা কিভাবে নির্ণয় করতে হয়। অন্তকেন্দ্র নির্ণয় করে আমি আজকে ক্লাস আমি শেষ করব। তো আসি আমরা অন্তকেন্দ্র নির্ণয় করার সূত্রে যাই। যদি অন্তকেন্দ্র নির্ণয় করার সূত্র আমাকে দেখতে হয়, অন্তকেন্দ্রটা অ্যাকচুয়ালি কি, যদি এইটা আমার একটা ত্রিভুজ হয়ে থাকে, এটা সমদ্বিখণ্ড, এটা আমার এখানে ছেদ করবে, রাইট? ছেদ করলে আমি ধরলাম এটাকে আমি লিখবো 0, স্থানাঙ্ক হবে x, y, এবং এইটা হবে আমার a x1, y1, এটা হবে আমার b x2, y2, এটা হবে আমার c x3, y3। এখন যদি আমি এটা অন্তকেন্দ্র নির্ণয় করতে চাই, তাহলে আমার এই xy এর মানটা আমার দরকার, কারণ xy আমার অন্তকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে x তাহলে আমার হবে হলো ax1 + bx2 + cx3 বাই a + b + c, আর y তাহলে আমার হবে ay1 + by2 + cy3 বাই a + b + c। এইটা হলো তাহলে আমার অন্তকেন্দ্র নির্ণয়ের সূত্র। যে যদি পরীক্ষায় ভর কেন্দ্র বা অন্তকেন্দ্র নির্ণয় করতে বলা হয়, আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে ভর কেন্দ্র বা অন্তকেন্দ্র নির্ণয় করাটা কারো কঠিন হবে না।
এই রেখাদ্বয় অ্যাকচুয়ালি যখন দেয়া হবে তখন আমার এখানে সব মানই আসলে আমার দেয়া থাকবে, যেই মানটা দিয়ে আমি অন্তকেন্দ্র এখানে শুধু বসিয়ে মানটা নির্ণয় করে ফেলতে পারবো। তো আজকের ক্লাসটা আমি আর বাড়াবো না। আজকের ক্লাসে আমার টপিক ছিল সরলরেখা অধ্যায় 3.5 থেকে 3.7, যা আগের দিন আমি দেখিয়ে এসেছিলাম 3.1 থেকে 3.4 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শিখলাম অন্তকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, সরলরেখা নির্ণয় করা 5টা সমীকরণ প্রমাণ সহ দেখলাম, এবং কিছু কিছু বোর্ডে আসছে বা অ্যাডমিশনে আসছে এমন কিছু ম্যাথ আমরা দেখালাম। তো আশা করি সবার ক্লাসে উপকারে দিবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।